দীর্ঘ ২ বছর যাবৎ রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। চুক্তিটা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছে। গাজায় চলমান সামরিক কার্যকলাপের অবসান এবং দীর্ঘ সময়ব্যাপী যে অমানবিক অবস্থা সেখানে চলছে তা নিরসন করতে এই যুদ্ধবিরতি কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই যুদ্ধবিরতি কতদিন টেকসই হয় সেটা এখন দেখার বিষয়, কারণ গাজার ভবিষ্যৎ শাসন, হামাসের নিরস্ত্রীকরণ, এই বিষয়গুলো নিয়ে এখনো কার্যকর কোনো সমাধান আসেনি যাতে দুই পক্ষই একমত হতে পারে। কিন্তু দীর্ঘ যুদ্ধ ও গণহত্যার শিকার হওয়া গাজার অধিবাসীদের জন্য এই যুদ্ধবিরতি নতুন আশার আলো নিয়েই হাজির হয়েছে। ইসরায়েলের বোমা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন গাজার অধিবাসীরা। যদিও গত 2 বছর যাবৎ ইসরায়েলের বোমা হামলায় গাজা উপত্যকার বাড়িঘর প্রায় কিছুই আর অবশিষ্ট নেই, প্রায় সবই ধ্বংসস্তূপে পরিণত। বর্তমান সংঘাতের শুরুটা হয় 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন আক্রমণের মাধ্যমে। এই হামলায় প্রায় 1200 ইসরায়েলি প্রাণ হারায় আর 251 জনকে হামাস অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনা ইসরায়েলকে হামাস আর গাজাবাসীর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান চালানোর সুযোগ করে দেয়। ব্যাপক বোমাবর্ষণে নির্বিচারে প্রাণ হারায় গাজাবাসী জনগণ। গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটা দ্রুতই একটা অঞ্চলব্যাপী সংঘাতে পরিণত হয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরান এই সংঘাতে সরাসরি এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়ে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে চরমভাবে বিপন্ন করে তোলে। 2 বছরের দীর্ঘ সংঘাত গাজাবাসীর জীবনে চরম মানবিক বিপর্যয় নিয়ে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে কমপক্ষে 67,000 ফিলিস্তিনি এই যুদ্ধে নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে প্রায় 20,000 শিশু। প্রায় 2 বছরে এই যুদ্ধে প্রতি ঘন্টায় একটি শিশুর মৃত্যু ঘটেছে। এছাড়াও প্রায় 1,69,000 মানুষ আহত হয়েছে এই যুদ্ধে। 3 থেকে 4,000 শিশুর অঙ্গহানি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আরো প্রায় কয়েক হাজার মৃতদেহ আটকে থাকারও সম্ভাবনা রয়েছে। 125টি হাসপাতাল ও ক্লিনিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং 1722 জন স্বাস্থ্য ও ত্রাণ সাহায্য কর্মী নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। এমনকি ত্রাণ সহায়তার সন্ধানে আসা বেসামরিক নাগরিকরাও নিরাপদে থাকতে পারেনি। জাতিসংঘের মানবাধিকার অফিসের রেকর্ড অনুযায়ী কমপক্ষে 2319 জন সাহায্য প্রার্থী নিহত হয়েছেন। এছাড়াও কমপক্ষে 220 জন সাংবাদিক এই যুদ্ধ চলাকালীন নিজেদের পেশাদারী দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। যুদ্ধের সময় সাংবাদিকদের এমনভাবে টার্গেট করার ঘটনা ইতিহাসে বিরল। 90% স্কুল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানবিক সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাস্তুচ্যুত জনগণ, আর আছে দুর্ভিক্ষের ঝুঁকি। কমপক্ষে 459 জন মানুষ, যার মধ্যে 154টি শিশু, না খেতে পেয়ে মারা গেছে। প্রতি 4 জনে একজন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। গাজার 2 বিলিয়ন বাসিন্দার প্রায় 90%ই বাস্তুচ্যুত হয়েছে। এখন এই যুদ্ধবিরতি চুক্তির আলোচনা এই মানুষদের মনে নতুন করে আশ্বাস সৃষ্টি করেছে। ইসরায়েলি সরকার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কাঠামোর ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন করেছে। এই চুক্তিতে অবিলম্বে সব সামরিক কার্যকলাপ স্থগিত করা এবং জিম্মি মুক্তি দেওয়ার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। এই চুক্তির একটা অন্যতম প্রধান শর্ত হলো ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের 72 ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। বিনিময়ে ইসরায়েল 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। চুক্তির প্রথম 42 দিনে হামাস 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে 7 জন এবং দ্বিতীয় ধাপে 13 জন ইসরায়েলি জিম্মিকে হামাস রেড ক্রসের হাতে তুলেও দিয়েছে। প্রত্যেক জীবিত, বয়স্ক, অসুস্থ বা আহত বেসামরিক জিম্মির বিনিময়ে ইসরায়েলকে 30 জন বয়স্ক ও অসুস্থ বন্দীকে মুক্তি দিতে হবে। প্রত্যেক জীবিত ইসরায়েলি মহিলা সৈন্যের বিনিময়ে ইসরায়েলকে 50 জন বন্দীকে মুক্তি দিতে হবে। চুক্তির মাধ্যমে গাজায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা শুরু করার কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে সেনা প্রত্যাহার এবং ত্রাণ সরবরাহ বৃদ্ধি করা। মানবিক করিডোর ও সহায়তা বৃদ্ধির প্রথম দিন থেকেই গাজায় প্রতিদিন 600 ট্রাক মানবিক সহায়তা, ত্রাণ সামগ্রী এবং জ্বালানি প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এই বিপুল পরিমাণ সহায়তা গাজায় দুর্ভিক্ষের চরম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জরুরি। চুক্তির শর্ত অনুসারে এই সহায়তা কার্যক্রম জাতিসংঘের সংস্থাগুলো এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে পরিচালিত হবে। চুক্তিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং পুনর্বাসন শুরু করার কথা বলা হয়েছে। তবে 2 বছরের যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় 2 মিলিয়ন জনসংখ্যার জন্য এই ব্যবস্থা করাটা যথেষ্ট জটিল কাজ। যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোতে গাজার ভবিষ্যৎ শাসনভার কাদের হাতে যাবে সেই বিষয়টা অমীমাংসিত রয়ে গেছে। গাজায় হামাস এবং বিভিন্ন সশস্ত্র গ্রুপের ভেতর ক্ষমতা দখলের লড়াই চলছে। সেক্ষেত্রে কোনো দলের পক্ষে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কঠিন হবে।
ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে গাজাকে অবশ্যই একটা সন্ত্রাস মুক্ত অঞ্চল হতে হবে এবং এর ভবিষ্যৎ শাসনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামাসের কোনো ভূমিকা থাকবে না। এই পরিকল্পনা অনুসারে গাজার শাসনভার পরিচালনা করার কথা যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটা ফিলিস্তিনি কমিটির হাতে থাকবে। তবে এই পরিকল্পনা হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। হামাস নেতারা যে কোনো অফিলিস্তিনি দ্বারা গাজার শাসনকে প্রত্যাখ্যান করেছেন। যদিও চুক্তিতে ৩ থেকে ৫ বছরের মধ্যে পুনর্গঠন শুরু করার কথা বলা হয়েছে, তবে বিশেষজ্ঞদের ধারণা যে ব্যাপক ধ্বংসের কারণে এই কাজে কয়েক দশক সময় লেগে যেতে পারে। তবে ইসরায়েল যেহেতু পশ্চিমা সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সহায়তার উপর নির্ভর করে, তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। চুক্তির শর্ত এবং গাজার ভূ রাজনৈতিক যে পরিস্থিতি সবকিছু বিচার করে এই শান্তি চুক্তি কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে সেটা সময়ই বলে দেবে। তবে যুদ্ধের নৃশংসতা ও অমানবিকতা থেকে মুক্ত হয়ে ফিলিস্তিনের অধিবাসীরা নতুন করে আশাবাদী হয়ে ওঠার সম্ভাবনা এবং নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারার আশা আমরা তখনই করতে পারবো যদি যুদ্ধ বন্ধ এবং শান্তির প্রস্তাবনা সফল হয়।